দেহরাদুন ঘাটিতে যখন পতঝড় আসত তখন পাহাড়ের হারিয়ালি ধীরে ধীরে সোনহারি হয়ে যেত। কিন্তু সেই বছরের পতঝড় কিছু আলাদা ছিল। সেই বছর পতঝড়ের সাথে এমন একটা খবর এসেছিল যেটা পুরো ঘাটিকে হিলিয়ে দিয়েছিল। দুন ঘাটির সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে সম্মানিত মানুষ সেঠ হরিবল্লভ প্রসাদ বর্মা আর নেই। তার নাম শুনলেই লোকেরা তার সম্মানে মাথা নুইয়ে দিত। তারা নিজের জীবনে যা কিছু কামিয়েছিলেন তা মেহনত করে কামিয়েছিলেন। এক সময় ছিল যখন তাদের দুবেলার রুটি জোগাড় করাও কঠিন হয়ে যেত। আর তারপর এমন এক সময় এসেছিল যখন তার নামে মুম্বাই থেকে দেহরাদুন পর্যন্ত অরবের সম্পত্তি ছড়িয়েছিল। তাদের হাবেলি দুন ঘাটির শান ছিল। তার নাম গরিবদের দোয়ায় আসত আর আমিরদের জিভে থাকত। কিন্তু সময় কারোর নয়। গত ৬ মাস ধরে হরিবল্লভজি অসুস্থ ছিলেন। তাদের হৃদয়ে উত্তর দিতে শুরু করেছিল। ডাক্তার আসত, ওষুধ আসত, কিন্তু যা লেখা থাকে তাকে কে মুছতে পারে। আর এক সকালে যখন ঘাটিতে কুয়াশা এখনও ছাঁটাই হয়নি, সেঠ হরিবল্লভ প্রসাদ বর্মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার চলে যাওয়ার পর হাভেলিতে মাতম ছড়িয়ে পড়েছিল। নৌকর চাকর কেঁদেছিল, গ্রামের বুড়োরা এসেছিল, কিন্তু যাদের সবচেয়ে বেশি কাঁদা উচিত ছিল তাদের চোখ অদ্ভুত রকমের শুকনো ছিল। হরিবল্লভজির ৩ ছেলে ছিল। সবচেয়ে বড়র নাম বিক্রম ছিল। বিক্রম মুম্বাইতে থাকত আর নিজেকে খুব বড় ব্যবসায়ী মনে করত। মাঝেরটা সুরেশ ছিল। সুরেশের নজর সবসময় পয়সার ওপর থাকত। আর সবচেয়ে ছোট ছেলে ধীরাজ ছিল। ধীরাজ শান্ত ছিল, কিন্তু তার শান্তির পেছনে কি ছিল এটা পরে জানা গিয়েছিল। আর এক মেয়ে ছিল সবচেয়ে ছোট, যার নাম ছিল কবিতা। কবিতা তার বাবার ছায়া ছিল। যখন বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন তখন বিক্রম বলেছিল যে তার মুম্বাইতে কাজ আছে। সুরেশ বলেছিল যে সে শীঘ্রই আসবে। ধীরাজ এসেছিল ঠিকই, কিন্তু ৩ দিন থেকে চলে গিয়েছিল। কিন্তু কবিতা সেখানেই ছিল। রাতে জেগে থাকত, বাবার ওষুধ সময়মতো দিত, তার কপালে হাত বোলাত, তাদের পুরনো কিস্সা শুনত। হরিবল্লভজি জানতেন যে এদের মধ্যে সত্যি কে। তার চলে যাওয়ার ১৩ দিন পর উকিল রমাকান্ত শর্মা হাবেলিতে এসেছিলেন। রমাকান্ত শর্মা হরিবল্লভজির পুরনো আর বিশ্বস্ত উকিল ছিলেন। তার হাতে একটা বন্ধ লেফাফা ছিল। সেই লেফাফা যেটা খোলার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেটা প্রপার্টির উইল ছিল। যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার সম্পত্তির বণ্টন তার লেখা উইল অনুসারে হয়। হরিবল্লভজি নিজের জীবদ্দশাতেই লিখে দিয়েছিলেন যে তার চলে যাওয়ার পর কোন জিনিস কাকে মিলবে, আর আজ সেটাই পড়া হবে। হাভেলির বড় দিওয়ানখানায় সবাই বসেছিল। ভারী পর্দা জানালাগুলোকে ঢেকে রেখেছিল। ঘরে আলো কম ছিল। উপরে পাখা ধীরে ধীরে ঘুরছিল। বিক্রম সোফায় পা ছড়িয়ে বসেছিল, যেন এটা কোনো ব্যবসায়িক মিটিং। সুরেশ নিজের আঙ্গুল চটকাচ্ছিল। ধীরাজ এক কোণে বসে ছাদ দেখছিল, আর কবিতা জানালার কাছে একটা চেয়ারে বসেছিল। তার চোখ এখনও ফোলা ছিল। তার হাতে বাবার একটা পুরনো ছবি ছিল, যেটা সে সকালে তার ঘর থেকে তুলে নিয়েছিল। রমাকান্ত শর্মা নিজের গলা খাকারি দিয়েছিলেন আর লিফাফা খুলতে খুলতে বলতে শুরু করেছিলেন, শেঠ হরিবল্লভ প্রসাদ বর্মার শেষ ইচ্ছা আর উইল, যেটা তিনি পুরোপুরি সচেতন অবস্থায় লিখিয়েছিলেন। ঘরে শ্বাসও থেমে গিয়েছিল। বিক্রম বর্মাকে মুম্বাইয়ের ব্যবসায়িক পরিসর, যার দাম প্রায় ১ কোটি টাকা আর লাখ টাকা নগদ। বিক্রমের পিঠ সোজা হয়ে গিয়েছিল। তার ঠোঁটে একটা সন্তোষের হাসি এসেছিল। সুরেশ বর্মাকে দিল্লির ৩ দোকান আর ৪০ লাখ টাকা নগদ। সুরেশ একটা লম্বা শ্বাস নিয়েছিল আর হালকা করে মাথা নেড়েছিল। ধীরাজ বর্মাকে দেহরাদুনের মূল গোডাউন আর লাখ টাকা নগদ। ধীরাজ চোখ নামিয়ে নিয়েছিল। রমাকান্ত শর্মা থেমেছিলেন। তিনি একবার উপরে দেখেছিলেন, একবার কবিতার দিকে দেখেছিলেন, আর তারপর এগিয়ে গিয়েছিলেন। কবিতা বর্মাকে রায়পুর ফার্ম হাউসে থাকা ঘোড়া, যার নাম বাদল। এক মুহূর্তের নীরবতা, আর তারপর বিক্রমের হাসি ফেটে পড়েছিল। সেই হাসি যা কাউকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ঘোড়া? বাবা কবিতাকে ঘোড়া দিয়েছেন? আরে বাহ! বিক্রম ঠাট্টা করেছিল। এত বছর ঘরে বসে শুধু রুটি ভাঙত, আর মিলল কি? এক বুড়ো ঘোড়া। সুরেশও হেসেছিল। এটাই তো হওয়ার ছিল। ঘরে বসে কি উখড়াবে? আমরা বাইরে বেরিয়েছি, কাজ করেছি, তো আমাদের কিছু মিলেছে। এটা কি করেছিল? ধীরাজ চুপ ছিল, কিন্তু তার মুখে কোনো দুঃখ ছিল না। কবিতার হাতে ধরা ছবি কাঁপতে শুরু করেছিল। তার চোখ ভরে এসেছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলায় যেন কিছু আটকে গিয়েছিল। সে বাবার ছবিকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করেছিল।
মনে একটাই প্রশ্ন ছিল, বাবা, কি আমি তোমার এত সেবা করেছি আর তুমি আমাকে এটাই দিয়েছ? সে উঠেছিল, কারো সাথে একটা শব্দও বলেনি, আর দিওয়ানখানা থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। বাইরে আকাশে কালো মেঘ ঘিরেছিল, আর যেই কবিতা হাভেলির সিঁড়ি নেমেছিল, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সে থামেনি। রায়পুর ফার্ম হাউস 3 কিলোমিটার দূরে ছিল। না ছাতা ছিল, না কেউ সাথে। শুধু সে ছিল, কাঁচা রাস্তা ছিল আর বৃষ্টি ছিল। তার শাড়ি ভিজে গিয়েছিল, চপ্পল কাদায় ডুবে যাচ্ছিল, কিন্তু পা থামেনি। চলতে চলতে তার বাবার সেই কথা মনে পড়েছিল, যেটা তিনি হাসপাতালের শেষ রাতে বলেছিলেন, যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আর শুধু কবিতা জেগেছিল। হরিবল্লভজি তার হাত ধরেছিলেন, খুব দুর্বল হাত দিয়ে, আর বলেছিলেন, বেটা, বাদলকে সেইভাবে সামলাও যেভাবে আমি তোমাকে সামলিয়েছি। সে তোমাকে সেই রাস্তা দেখাবে যেটা আর কেউ দেখাতে পারবে না। সেই সময় কবিতা ভেবেছিল যে হয়তো ওষুধের প্রভাব, জ্বরে কিছু বলছেন, কিন্তু এখন সেই শব্দ তার মাথায় ঘুরছিল, সেই রাস্তা যেটা আর কেউ দেখতে পাবে না। এর মানে কি ছিল? ফার্ম হাউসে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 8টা বেজে গিয়েছিল। অন্ধকার ঘিরে এসেছিল। ফটকে এক বুড়ো চৌকিদারের ঝুপড়ি ছিল। যার নাম রমজান কাকা ছিল। তিনি হরিবল্লভজির ছোটবেলার সাথী ছিলেন আর গত 40 বছর ধরে এই ফার্ম হাউসে দেখাশোনা করতেন। রমজান কাকা লণ্ঠন নিয়ে দরজা খুলেছিলেন। ভিজে যাওয়া কবিতাকে দেখে তার চোখ ভরে এসেছিল। বিটিয়া, এই বৃষ্টিতে তুমি পায়ে হেঁটে এসেছ? ভিতরে এসো, ভিতরে এসো। কাকা, কবিতা বলেছিল। বাদল কোথায়? রমজান কাকার মুখ বদলে গিয়েছিল। একটা চিন্তার রেখা তার কপালে এসেছিল। বেটিয়া, বাদল তো খুব বিপজ্জনক। 10 বছর হয়ে গেছে সে কাউকে কাছে আসতে দেয়নি। 2 বছর আগে এক নৌকর তার কাছে গিয়েছিল, তো সে এমন লাথি মেরেছিল যে বেচারার কবজি ভেঙে গিয়েছিল। সেটজির চলে যাওয়ার পর তো সে আরও বেশি উগ্র হয়ে গেছে। আমাকে তার কাছে যেতে হবে কাকা। রমজান কাকা কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর ধীরে বলেছিলেন, সেটজি আমাকে বলে গিয়েছিলেন যে যখনই বিটিয়া আসবে তাদের আটকাবে না। কবিতা তাদের চোখে দেখেছিল, সেখানে কিছু ছিল, কোনো রহস্য ছিল, কিন্তু এখন সে কিছু জিজ্ঞাসা করেনি। লণ্ঠন নিয়ে সে অস্তাবলের দিকে এগিয়েছিল। অস্তাবল কাঠের একটা পুরনো কাঠামো ছিল। দরজায় পৌঁছাতেই একটা জোরালো হিন শোনা গিয়েছিল, আর তারপর মাটিবে খুরের থাপ। কবিতা দরজা খুলেছিল। বাদল সত্যিই অসাধারণ ছিল। কালো রঙের বিশাল ঘোড়া, তার চোখ লাল ছিল, শ্বাস জোরে ছিল। সে কবিতাকে দেখে আরও জোরে পা ঠুকতে শুরু করেছিল। কবিতা থামেনি। সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। মনে সেই লরি এসেছিল, সেই লরি যে যা বাবা ছোটবেলায় গাইতেন, যখন সে ভয় পেত, যখন কাঁদত, যখন ঘুম আসত না। আর কবিতার ঠোঁটে সেই লরি এসে গিয়েছিল। চাঁদা মামা আয় না, স্বপ্নের নৌকা আনো না, ক্লান্ত হয়ে গেছে চোখ আমার, ঘুমের চাদর আনো না। বাদলের হলচল ধীরে পড়ে যাচ্ছিল। সে তবু এগিয়ে যাচ্ছিল আর গাইছিল। বাদলের কান খাড়া হয়ে গিয়েছিল, চোখের লালিমা কোথাও গলে যাচ্ছিল। আর যখন কবিতা একদম কাছে পৌঁছেছিল, তখন বাদল নিজের গলা নুইয়েছিল। 10 বছরে প্রথমবার কবিতা কাঁপা হাতে তার গলায় হাত বুলিয়েছিল। বাদল চোখ বন্ধ করেছিল, যেন কোনো পুরনো ব্যথাকে কেউ বুঝতে পেরেছে। কবিতার চোখ থেকে আঁসু বেরিয়ে এসেছিল। বাবা ঠিক বলেছিলেন, সে ফিসফিস করেছিল। তুমি আমাকে কিছু দেখাতে চাও না বাদল? বৃষ্টি তখনও হচ্ছিল। হাভেলিতে তার ভাইয়েরা সম্পত্তির হিসেব করছিল। দুনিয়া তাকে নিক্কমই ভাবছিল, কিন্তু সেই ছোট অস্তাবলে সেই রাতে এক মেয়ে বিশ্বাস করে নিয়েছিল যে তার বাবা তাকে কিছু ভুলে যাননি, বরং কিছু খুব বিশেষ তার জন্য রেখে গিয়েছিলেন। কবিতা সেই রাতে ফার্ম হাউসেই কেকে গিয়েছিল। রমজান কাকা তার জন্য একটা ঘর খুলে দিয়েছিলেন, গরম চা বানিয়েছিলেন, আর কিছু না বলে চলে গিয়েছিলেন। কিন্তু যেতে যেতে তার চোখে কিছু ছিল, একটা অস্থিরতা, একটা অপেক্ষা, যেন তিনি কোনো কথা বলতে চাইছিলেন, কিন্তু ভাবছিলেন যে এখনও সঠিক সময় আসেনি। কবিতা ঘুমাতে পারেনি। সে বিছানায় শুয়েছিল আর ছাদ দেখছিল। বাবার শেষ কথা বারবার মাথায় গুনগুন করছিল, সেই রাস্তা যেটা আর কেউ দেখাতে পারবে না। এই বাক্য একটা ধাঁধার মতো তার মনে ঘুরছিল। সকালে যখন প্রথম আলো জানালা দিয়ে এসেছিল, তখন কবিতা উঠে গিয়েছিল। সে সোজা অস্তাবলের দিকে গিয়েছিল। বাদল রাতের মধ্যে বদলে গিয়েছিল। সেই উগ্র ঘোড়া যে কাল পর্যন্ত কাউকে কাছে আসতে দিত না, আজ কবিতাকে দেখে শান্ত দাঁড়িয়েছিল।
সে তার বড় বড় চোখ কবিতার উপর রেখেছিল, যেন জিজ্ঞাসা করছিল যে তুমি আসতে এত দেরি করলে কেন। কবিতা তার গলা থাবড়ে দিয়ে ধীরে বলেছিল, আমাকে ভালো করে দেখতে দাও বাদল। সে তার চারদিকে ঘুরেছিল, তার পিঠ দেখেছিল, পা দেখেছিল, আয়ালে হাত বুলিয়েছিল, আর তখনই তার নজর বাদলের সামনের বাঁ পায়ের নালের উপর পড়েছিল। নাল পুরনো ছিল, লোহার ভারী নাল, কিন্তু তাতে কিছু অদ্ভুত চকচকানি ছিল। বাকি 3 নাল একদম সাদামাটা ছিল, কিন্তু এই নালটা একটু মোটা ছিল। কবিতা ঝুঁকেছিল আর মনোযোগ দিয়ে দেখেছিল। নালের ভিতরের অংশে কিছু খোদাই করা ছিল। সে বাদলের পা ধীরে তুলেছিল। বাদল পা তুলতে দিয়েছিল। কবিতা লণ্ঠন কাছে এনে দেখেছিল, সেখানে ইংরেজি কিছু অক্ষর আর অঙ্ক খোদাই করা ছিল। HVV 1408 MB 734। কবিতার শ্বাস আটকে গিয়েছিল। এটা কি ছিল? কারো নাম? কোনো তারিখ? কোনো নম্বর? সে নিজের শাড়ির পল্লু দিয়ে নালটা পরিষ্কার করেছিল আর আবার পড়েছিল। হ্যাঁ, একই ছিল। HVV 148 MB 734। HVVর মানে হরিবল্লভ বর্মা, বাবার নামের শুরুর অক্ষর। 148-এর মানে কি? এটা কোনো তারিখ? 14ই অগস্ট। MBর মানে মুম্বাই। 734-এর মানে কোনো নম্বর বা কোনো কোড? কবিতার হাত কাঁপতে শুরু করেছিল। এটা কোনো কাকতলীয় নয়। এই নাল জেনে শুনে বানানো হয়েছিল। বাবাই কোড এখানে লুকিয়ে রেখেছিলেন, যেখানে কেউ দেখতে না পায়, যেখানে কেউ পৌঁছতে না পারে। কারণ বাদল নিজেকে কাউকে ছুঁতে দিত না, কিন্তু বাবা জানতেন যে কবিতা পৌঁছে যাবে। সে সোজা রমজান কাকার কাছে গিয়েছিল। রমজান কাকা বাইরে বসেছিলেন। কবিতাকে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়েছিলেন। তার মুখে একটা চেনা অস্থিরতা ছিল। কাকা, কবিতা সোজা জিজ্ঞাসা করেছিল, বাবা তোমাকে কিছু বলে গিয়েছিলেন না? আমাকে বলো, তিনি কি বলেছিলেন? রমজান কাকা একটা লম্বা শ্বাস নিয়েছিলেন, তারপর ধীরে বলেছিলেন, বিটিয়া, শেঠজি আমাকে বলে গিয়েছিলেন যে যখন তুমি বাদলের নাল দেখে নেবে তখন আমি তোমাকে এটা দিব। তিনি নিজের জামার ভিতর থেকে একটা ছোট ভাঁজ করা চিঠি বের করেছিলেন। পুরনো কাগজে বাবার লেখা ছিল। কবিতা কাগজ খুলেছিল। তাতে লেখা ছিল, বেটা, যদি তুমি এটা পড়ছ তাহলে তার মানে তুমি বাদলের বিশ্বাস জিতে নিয়েছ। আমি জানতাম যে তুমিই জিততে পারবে। মুম্বাইয়ের দাদর এলাকায় শঙ্কর ভবনের 3য় তলায় ঘর নম্বর 7। সেই ঘরে একটা তিজোরি আছে। তিজোরির কোড 734। সেখানে সব আছে যা তোমার। কিন্তু বেটা, একা যেও না। রমজান তোমার সাথে যাবে। আর কাউকে বলো না, কাউকেই না, তোমার বাবা। কবিতা কাগজকে বুকে জড়িয়ে নিয়েছিল, চোখ ভরে এসেছিল। বাবা তাকে ভুলে যাননি। তিনি একটা পুরো রাস্তা বানিয়ে দিয়েছিলেন, ভেবে চিনতে, এত ভালোবেসে। কিন্তু তখনই বাইরে গাড়ি থামার আওয়াজ এসেছিল। কবিতা জানালা দিয়ে উকি দিয়েছিল। একটা চকচকে কালো গাড়ি ফার্মহাউসের ফটকে থেমেছিল, আর তা থেকে বিক্রম নেমেছিল। তার সাথে সুরেশও ছিল। কবিতা তাড়াতাড়ি চিঠিটা নিজের শাড়িতে লুকিয়ে ফেলেছিল। 2 ভাই ভিতরে এসেছিল। বিক্রমের মুখ সবসময়ের মতো রোবদার ছিল। সুরেশের নজর ফার্মহাউসের চারদিকে ঘুরছিল, যেন কোনো ব্যবসায়ী কোনো জমির পরীক্ষা করছে। কবিতা, বিক্রম বলেছিল, আমরা তোমার সাথে কথা বলতে এসেছি। কি নিয়ে? কবিতা শান্ত গলায় জিজ্ঞাসা করেছিল। এই ঘোড়ার নিয়ে, সুরেশ বলেছিল। আমরা এটাকে কিনতে চাই। আমরা তোমাকে ভালো দাম দেব। তোমার এর সাথে কি সম্পর্ক? না তুমি ঘোড়া চালানো জানো, না এর দেখাশোনা করতে পারবে। আমরা তোমাকে 5 লাখ দেব। কবিতা দুজনকে দেখেছিল। তাদের চোখে সেই ভাব ছিল যা লোভী মানুষের চোখে থাকে, যখন তারা কোনো জিনিস পেতে চায় কিন্তু সোজা বলতে পারে না। এরা ঘোড়ার জন্য আসেনি, এরা কিছু অন্যই খুঁজতে এসেছিল। কবিতা বলেছিল, না। বিক্রমের ভ্রু চড়ে গিয়েছিল। না কেন? না, কারণ এটা আমার বাবার নিশানি, আর এটা বিক্রির নয়। সুরেশ হাসি চেপেছিল। ঠিক আছে, 7 লাখ। কবিতা আবার বলেছিল, না। বিক্রমের মুখ শক্ত হয়ে গিয়েছিল। কবিতা, বুদ্ধি করে কাজ করো। তোমার কাছে পয়সা নেই, ঘর নেই, আমরা তোমাকে সাহায্য করতে চাই। যখন আমার সাহায্য লাগবে আমি চেয়ে নেব, কবিতা বলেছিল, আর ভিতরে চলে গিয়েছিল। 2 ভাই কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপর গাড়িতে উঠে চলে গিয়েছিল। কিন্তু যেতে যেতে সুরেশ একবার পুরো ফার্মহাউসকে এমনভাবে দেখেছিল যেন সে আগেই এটাকে নিজের মনে করে নিয়েছে। কবিতা সেই নজর দেখেছিল
আর বুঝে গিয়েছিল। সেই রাতে কবিতা রমজান কাকার সাথে কথা বলেছিল। কাকা, আমাদের শীঘ্রই মুম্বাই যেতে হবে, কিন্তু এমনভাবে যাতে কেউ জানতে না পারে। রমজান কাকা মাথা নেড়েছিলেন। সেঠজি জানতেন যে এরা পিছনে লাগবে। তাই তিনি আমাকে বলে গিয়েছিলেন যে যেদিন যেতে হবে রাতে বেরোব। পরের দিন ভোরের আগে যখন তারা আকাশে ছিল, কবিতা বাদলকে আস্তাবল থেকে বের করেছিল আর তার কানে ফিসফিস করেছিল যে, যা বাদল, এই জঙ্গল এখন তোমার খোলা সংসার, যা তোমার জীবন উপভোগ করো। কবিতা আর রমজান কাকা চুপচাপ ফার্মহাউস থেকে বেরিয়ে পড়েছিল। একটা পুরনো বাস ধরেছিল, দেরাদুন থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই। পুরো যাত্রায় কবিতার হাতে সেই চিঠি ছিল আর মনে বাবার স্মৃতি। মুম্বাই মুম্বাই পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। দাদরের এলাকা ভিড়ভাড়া ছিল। শঙ্কর ভবন খুঁজতে একটু সময় লেগেছিল। পুরনো ইমারত ছিল, তৃতীয় তলায় ঘর নম্বর ৭। কবিতা শ্বাস আটকে দরজা খুলেছিল। ঘর ছোট ছিল, ধুলো জমেছিল। একটা পুরনো টেবিল ছিল, একটা চেয়ার ছিল, আর দেয়ালে একটা লোহার তিজোরি ছিল। কবিতা হাঁটু গেড়ে বসে পড়েছিল, হাত কাঁপছিল। সে ৭-৭-৩-৪ ডায়াল করেছিল। একটা ক্লিকের আওয়াজ এসেছিল। তিজোরি খুলে গিয়েছিল। ভিতরে কাগজের একটা বড় বান্ডিল ছিল, কিছু লিফাফা ছিল, একটা ডায়েরি ছিল, আর একটা বড় হলুদ রঙের লিফাফা ছিল, যাতে লেখা ছিল শুধু কবিতার জন্য। কবিতা সবার আগে সেই হলুদ লিফাফা তুলে নিয়েছিল আর খুলেছিল। ভিতরে আইনি কাগজপত্র ছিল, মোহরবন্ধ, উকিলের সই করা। আর যা লেখা ছিল সেটা পড়ে কবিতার মুখ থেকে একটা শব্দও বেরোয়নি। সে মাটিতে বসে পড়েছিল, কারণ সেই কাগজপত্রে লেখা ছিল যে হরিবল্লভ প্রসাদ বর্মার সমস্ত সম্পত্তি, যেটা তার ৩ ছেলের মধ্যে ভাগ হয়ে দেখা যাচ্ছিল, সেটা আসলে একটা বিশেষ ব্যবস্থার অধীনে ছিল। আর সেই ব্যবস্থা অনুসারে আসল আর পূর্ণ উত্তরাধিকারী শুধু একজন, কবিতা বর্মা। পুরো সম্পত্তি কবিতার। বাইরে মুম্বাইয়ের সন্ধে ঢলে পড়ছিল। কোটি কোটি মানুষের ভিড়ে সে একটা ছোট ঘরে বসেছিল। হাতে সেই কাগজ ছিল যেটা এক ঝটকায় তার পুরো দুনিয়া বদলে দিয়েছিল। কিন্তু খুশির আগে একটা ভয়ও ছিল। যখন বিক্রম, সুরেশ আর ধীরজকে এটা জানা যাবে, তখন কি হবে? মুম্বাইয়ের রাত গভীর হয়ে গিয়েছিল। কবিতা সেই ছোট ঘরে বসেছিল, আর তার সামনে বাবার কাগজপত্র ছড়ানো ছিল। তিজোরিতে যে ডায়েরি ছিল সেটা সে এখন খুলেছিল। বাবারই লেখা, একটু বাঁকা, একটু কাঁপা, যেন অসুস্থতায় লেখা। প্রথম পাতায় লেখা ছিল, বেটা, এই ডায়েরি আমি তোমার জন্য লিখেছি। যখন আমি চলে যাব তখন পড়ো। অনেক কিছু আছে যা আমি জীবনে বলতে পারিনি, এখন কাগজে বলছি। কবিতা ডায়েরি বন্ধ করে দিয়েছিল। এখনও না, এখনও তার মধ্যে এত সাহস ছিল না। আগে এটা বোঝা জরুরি ছিল যে এরপর কি করতে হবে। রমজান কাকা পাশের দোকান থেকে খাবার নিয়ে এসেছিলেন। তিনি কবিতার সামনে রুটি রেখেছিলেন, কিন্তু কবিতা হাত দেয়নি। কাকা, সে জিজ্ঞাসা করেছিল, বাবা এসব এত লুকিয়ে রেখেছিলেন কেন? যদি তিনি চাইতেন তো সোজা হুইলে আমার নাম লিখে দিতে পারতেন। রমজান কাকা চুপ ছিলেন। তারপর ধীরে বলেছিলেন, বিটিয়া, সেঠজির ভয় ছিল। তারা জানতেন যে যদি তিনি সোজা তোমার নামে সব করে দিতেন তো তোমার জীবন বিপদে পড়তে পারত। তাই তিনি এই রাস্তা বেছে নিয়েছিলেন। কবিতা তাদের চোখে দেখেছিল। আপনি আর কিছু জানেন কাকা? রমজান কাকা একটা লম্বা শ্বাস নিয়েছিলেন। বিটিয়া, আজ থেকে ৬ মাস আগে যখন সেঠজির শরীর হঠাৎ খারাপ হয়েছিল, তখন তিনি আমাকে ডেকেছিলেন। তিনি বলেছিলেন যে তার অসুখ শুধু হৃদয়ের নয়। কেউ তার ওষুধে কিছু মিশিয়ে দিয়েছিল। কবিতার শিরদাঁড়ায় একটা শিহরণ দৌড়ে গিয়েছিল। মানে এটা যে তার মৃত্যু শুধু অসুখ থেকে হয়নি বিটিয়া, কেউ সেই অসুখকে বাড়িয়ে দিয়েছিল। ঘরে একটা ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল। কবিতার মনে হয়েছিল যেন মাটি সরে গেছে। তার নিজের ভাইয়েরা কি সত্যিই এতটা পর্যন্ত যেতে পারত? সেই রাতে তার ঘুম আসেনি। সকাল হতেই কবিতা একটা সিদ্ধান্ত নিয়েছিল। তার একটা ভালো উকিলের দরকার ছিল, এমন উকিল যে ভয় পায় না, যাকে টাকা দিয়ে কেনা যায় না। রমজান কাকার একটা নাম জানা ছিল, অনিরুদ্ধ মাথুর, যিনি মুম্বাইয়ের সবচেয়ে তীক্ষ্ণ উকিলদের একজন। যে কেস অন্যরা ছেড়ে দিত, তিনি সেগুলো তুলে নিতেন। তার অফিস দাদরেই ছিল। কবিতা আর রমজান কাকা তাদের অফিসে পৌঁছেছিলেন। অনিরুদ্ধ মাথুর ৫০ বছরের কাছাকাছি ছিলেন। সাদা চুল, তীক্ষ্ণ চোখ আর এমন মুখ যা মিথ থেকে আক নজরে ধরে ফেলত। তিনি কবিতার পুরো কথা শুনেছিলেন, মাঝে একবারও থামাননি। যখন কবিতা চুপ করেছিল তখন তিনি সব কাগজপত্র তুলে নিয়েছিলেন আর একটা একটা করে মনোযোগ দিয়ে দেখেছিলেন। তারপর বলেছিলেন, এই কেস লড়ার যোগ্য, কিন্তু কঠিন হবে। কবিতা জিজ্ঞাসা করেছিল, কেন? কারণ তোমার ভাইয়েরা টাকাওয়ালা,
আর টাকাওয়ালা লোকেরা সাক্ষী কিনতে পারে, কাগজপত্র বদলাতে পারে, আর আদালতের কাজও ধীর করতে পারে। কিন্তু সত্য তো আমাদের কাছে আছে, রমজান কাকা বলেছিলেন। অনিরুদ্ধ মাথুর তাদের দিকে দেখেছিলেন আর হালকা করে হেসেছিলেন। সত্যের সাথেও একজন ভালো উকিলের সঙ্গ থাকা জরুরি, আর আমি তৈরি আছি। কবিতা ফিরে দুন ঘাটিতে এসেছিল, কিন্তু যখন সে ফার্ম হাউসে পৌঁছেছিল তখন সেখানকার দৃশ্য দেখে তার রক্ত গরম হয়ে গিয়েছিল। ফার্ম হাউসের বাইরে একটা সরকারি গাড়ি দাঁড়িয়েছিল, আর ভিতরে 2 অজানা লোক জমির নাপ যোগ করছিল। বিক্রম সেখানে দাঁড়িয়ে তাদের নির্দেশ দিচ্ছিল। এটা কি হচ্ছে? কবিতা জোর গলায় জিজ্ঞাসা করেছিল। বিক্রম ঘুরে দেখেছিল, তার মুখে একটুও লজ্জা ছিল না। এই জমি বিক্রি হবে, আমি এক বিল্ডারের সাথে কথা বলে নিয়েছি। এই জমি আমার? কাগজে বাবার ছিল, বিক্রম ঠান্ডা স্বরে বলেছিল, আর বাবার চলে যাওয়ার পর এটা আমাদের 3 জনের মধ্যে সমান ভাগ হয়। তোমাকে শুধু ঘোড়া মিলেছিল, জমি নয়। সেই ঘোড়া এই জমিতেই থাকে, তো এই জমিও আমার। বিক্রম হেসেছিল। এসব আদালতে প্রমাণ করো। আর সে মুখ ফিরিয়ে নিয়েছিল। কবিতা সেই রাতেই অনিরুদ্ধ মাথুরকে ফোন করেছিল। তিনি বলেছিলেন যে তিনি তাড়াতাড়ি স্টে অর্ডার নেবার চেষ্টা করবেন, যাতে জমির বিক্রি আটকে যায়। কিন্তু পরের দিন যা হয়েছিল তার কল্পনাও কবিতা করতে পারেনি। সকালে দরজায় ধাক্কা পড়েছিল। 2 পুলিশওয়ালা ছিল। কবিতা বর্মা? হ্যাঁ, তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, প্রতারণা আর জাল কাগজপত্র বানানোর অভিযোগ। কবিতা স্তম্ভিত হয়ে গিয়েছিল। কে অভিযোগ করেছে? বিক্রম বর্মা আর সুরেশ বর্মা। তো এটাই ছিল। ভাইয়েরা প্রথমে আঘাত করেছিল। কবিতার কাছে আসল কাগজপত্র ছিল, তাই তারা উল্টো তার ওপরই জালিয়াতির অভিযোগ লাগিয়ে দিয়েছিল। কবিতা থানায় গিয়েছিল। অনিরুদ্ধ মাথিরও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি পুলিশকে স্পষ্ট বলেছিলেন যে এই অভিযোগ মিথ্যে আর কাগজপত্র আসল। পুলিশ এখনকার জন্য কবিতাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মামলা দায়ের হয়ে গিয়েছিল। বাইরে বেরোতে বেরোতে অনিরুদ্ধ মাথুর বলেছিলেন, এই লোকেরা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়া লোকেরাই এরকম আঘাত করে, তো এখন আমরা আদালতে যাব। সেই সন্ধ্যায় কবিতা ফার্ম হাউসে ফিরে এসেছিল। বাদলও জঙ্গল থেকে ফিরে এসেছিল। সে তার কাছে বসেছিল, তার গলা থাবড়ে দিয়েছিল। বাদল তার মাথা কবিতার কাঁধে রেখে দিয়েছিল। তুমি আমাকে রাস্তা দেখিয়েছ বাদল, কবিতা বলেছিল। এখন আমাকে নিজেকে লড়তে হবে। তখনই রমজান কাকা দৌড়াতে দৌড়াতে এসেছিলেন। তার মুখে ঘাবড়ানি ছিল। বিটিয়া, বড় খবর। কি হয়েছে কাকা? ধীরাজের স্ত্রী মিনা ভাবি, সে তোমার সাথে দেখা করতে চায়। তাদের তোমার সাথে কিছু জরুরি কথা বলতে হবে। কবিতা ভ্রু চড়িয়েছিল। মিনা, ধীরাজের স্ত্রী? সে সবসময় চুপ থাকত। গত অনেক বছরে কবিতা তাকে কখনো জোরে বলতে শোনেনি। কখন আসতে চায়? এক্ষুনি, সে বাইরে দাঁড়িয়ে আছে। কবিতা বাইরে এসেছিল। মিনা দাঁড়িয়েছিল। তার মুখ শুকনো ছিল। চোখ ফোলা ছিল, যেন অনেক রাত ধরে কেঁদেছে। সে কবিতাকে দেখে হাত জোড় করেছিল। ননদজি, আমাকে মাফ করে দাও। কেন মিনা ভাবি, কি হয়েছে? মিনা এদিক ওদিক দেখেছিল, তারপর ধীরে বলেছিল, আমি সব জানি। ধীরাজ আর বিক্রম মিলে বাবার ওষুধে কিছু মিশিয়েছিল। আমি নিজে দেখেছিলাম এক রাতে, কিন্তু আমার ভয় ছিল, তাই চুপ ছিলাম। কবিতার চোখ শক্ত হয়ে গিয়েছিল। ভাবি, আপনি এটা আদালতে বলবেন? মিনার চোখে আঁসু এসে গিয়েছিল। আমার ভয় আছে ননদজি, কিন্তু যা তারা বাবার সাথে করেছে সেটা ভুল, আর যা এখন তোমার সাথে করছে সেটাও ভুল। আমি সাক্ষ্য দিতে তৈরি আছি। কবিতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেছিল। বাবা সত্যিই চলে গিয়েছিলেন, কিন্তু সত্য এখনও জীবিত ছিল। সে মিনার হাত ধরে বলেছিল, ভয় পেও না ভাবি, আমি আছি। সেই রাতে কবিতা অনিরুদ্ধ মাথুরকে সব বলেছিল। তিনি বলেছিলেন যে মিনার সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সাথে সাথে সতর্কও করেছিলেন যে বিক্রম আর সুরেশও চুপ করে বসে থাকবে না। আর সত্যিই তারা বসেনি। পরের দিন সকালে একটা খবর এসেছিল যেটা সবাইকে চমকে দিয়েছিল। বিক্রম একটা নতুন দাবি করেছিল। সে আদালতে বলেছিল যে তিজোরিতে যে কাগজপত্র পাওয়া গেছে সেগুলো আসল নয়। কবিতা নিজে সেই কাগজপত্র বানিয়েছে, আর এটা প্রমাণ করার জন্য তারা এক ডিএনএ বিশেষজ্ঞের রিপোর্টও পেশ করেছে। রিপোর্টে লেখা ছিল যে কবিতা হরিবল্লভ প্রসাদ বর্মার সগী মেয়ে নয়, তাদের সগী মেয়ে প্রিয়া। এই কথা এত হঠাৎ ছিল, এত গভীর ছিল যে কবিতার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। অনিরুদ্ধ মাথুর রিপোর্ট মনোযোগ দিয়ে পড়েছিলেন। তার চোখে একটা চকচকানি এসেছিল। এই রিপোর্ট মিথ্যে। কিভাবে প্রমাণ করবেন? কবিতা জিজ্ঞাসা করেছিল। কারণ এতে একটা ভুল আছে, এমন একটা ভুল যা কোনো আসল বিশেষজ্ঞ করে না, আর সেই ভুল আমি আদালতে সবার সামনে উন্মোচিত করব।
কবিতা তাদের দিকে দেখেছিল। আমরা জিততে পারব? অনিরুদ্ধ মাথুর হেসেছিলেন। সত্য আমাদের সাথে আছে, আর সত্যকে কেউ হারাতে পারে না। কিন্তু আদালতে নামার আগে আরেকটা জিনিস জানা জরুরি। কি? প্রিয়া। প্রিয়া বিক্রমের প্রেমিকা, যে এই সব ঝগড়ায় সব সময় পিছনে থাকত, কিন্তু যার আঙুল প্রত্যেক ষড়যন্ত্রে ছিল। প্রিয়ার সম্পর্কে এমন কিছু আছে যা এখনও কেউ জানে না, আর যখন আদালত জানবে তখন পুরো খেলা পাল্টে যাবে। কবিতা জিজ্ঞাসা করেছিল, সেটা কি? অনিরুদ্ধ মাথুর একটা ফাইল খুলে কবিতার দিকে এগিয়ে দিয়েছিলেন। কবিতা পড়েছিল, আর তার চোখ বড় হয়ে গিয়েছিল। ফাইলে যা লেখা ছিল সেটা পড়ে কবিতা কিছুক্ষণের জন্য বলতেই পারেনি। অনিরুদ্ধ মাথুর তাকে সময় দিয়েছিলেন। তিনি চুপচাপ বসেছিলেন আর কবিতাকে পড়তে দিয়েছিলেন। ফাইলে একটা পুরনো তদন্ত রিপোর্ট ছিল, প্রায় ৩০ বছরের পুরনো। তাতে লেখা ছিল যে হরিবল্লভ প্রসাদ বর্মার ঘরে সেই সময় এক মহিলা কাজ করত। নাম ছিল সাবিত্রী। সাবিত্রীর একটা বাচ্চা মেয়ে হয়েছিল, আর সেই বাচ্চা মেয়ে কোনো কারণে হরিবল্লভজির ঘরে বড় হতে শুরু করেছিল। পরে সেই বাচ্চা মেয়েকে পরিবারের অংশ মেনে নেওয়া হয়েছিল। সেই বাচ্চা মেয়ে ছিল প্রিয়া, বিক্রমের প্রেমিকা প্রিয়া। কিন্তু এখানে কথা এটা নয় যে প্রিয়া কার মেয়ে। কথা এটা ছিল যে প্রিয়া নিজেকে হরিবল্লভজির মেয়ে বলত, আর এই মিথ্যের ভিত্তিতে সে উত্তরাধিকারে নিজের অংশ দাবি করেছিল। আদালতে সে এই দাবি করেছিল যে উইলে তাকে উপেক্ষা করা হয়েছে, আর তাকেও সম্পত্তিতে অংশ পাওয়া উচিত। আর এখন সেই প্রিয়া বিক্রমের সাথে মিলে কবিতার ওপর জালিয়াতির অভিযোগ লাগাচ্ছিল। কবিতা ফাইল বন্ধ করে অনিরুদ্ধ মাথুরের দিকে দেখেছিল। এটা কিভাবে প্রমাণ হবে? ডিএনএ পরীক্ষা থেকে। অনিরুদ্ধ মাথুর বলেছিলেন, যদি প্রিয়ার ডিএনএ হরিবল্লভজির ডিএনএর সাথে মেলে না, তাহলে তার পুরো দাবি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। আর যখন তার মিথ্যে সামনে আসবে, তখন বিক্রমের ষড়যন্ত্র নিজে নিজে উন্মোচিত হয়ে যাবে। কারণ যে মানুষ একটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে, তার প্রত্যেক কথায় প্রশ্ন ওঠে। কিন্তু প্রিয়া ডিএনএ পরীক্ষার জন্য রাজি হবে না। তাকে হতে হবে না, আদালত করাবে। আর তার জন্য আমার আরও কিছু প্রমাণ দরকার। কবিতা ভেবেছিল, তারপর বলেছিল, বাবার ডায়েরি। অনিরুদ্ধ মাথুর ভ্রু চড়িয়েছিলেন। তিজোরিতে যে ডায়েরি ছিল, আমি এখনও সেটা পুরো পড়িনি, কিন্তু হয়তো তাতে কিছু আছে। নিয়ে এসো সেটা, আজ রাতেই পড়ো, আর যা কিছু পাও আমাকে বলো। কবিতা সেই রাতে ফার্ম হাউসে বসে ডায়েরি খুলেছিল। বাবার লেখা প্রথম পাতা পড়তেই চোখ ভরে এসেছিল। কিন্তু কবিতা নিজেকে থামিয়েছিল। এখনও কাঁদার সময় নয়। ডায়েরিতে বাবা সব কিছু লিখে দিয়েছিলেন, এক একটা কথা। কিভাবে তিনি সাবিত্রীর মেয়েকে নিজের ঘরে রেখেছিলেন, কিভাবে তিনি প্রিয়াকে পালন করেছিলেন, কিন্তু সাথে সাথে এটাও লিখেছিলেন যে প্রিয়া তার সগী মেয়ে নয়, আর তিনি কখনও তাকে সেই মর্যাদা দেননি। এটাও লিখেছিলেন যে যখন প্রিয়া বড় হয়েছিল, তখন সে নিজেকে উত্তরাধিকারে অংশীদার বলতে শুরু করেছিল। আর তারপর এক পাতায় এমন একটা কথা লেখা ছিল যেটা পড়ে কবিতার শ্বাস আটকে গিয়েছিল। বাবা লিখেছিলেন, আমি জানি যে আমার ওষুধে কিছু মেশানো হচ্ছে। আমার হৃদয় দুর্বল, কিন্তু যে কষ্ট আমাকে হচ্ছে সেটা শুধু হৃদয়ের নয়। ধীরজের ঘরে আমি একবার একটা ছোট শিশি দেখেছিলাম। আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। শুধু এতটুকু করতে পারতাম যে কবিতার জন্য একটা রাস্তা বানিয়ে দিই, এমন একটা রাস্তা যেটা তাদের কাছে না পৌঁছায়। কবিতার চোখ থেকে আঁসু পড়ে গিয়েছিল। বাবা সব জানতেন, তিনি জানতেন যে কি হচ্ছে, আর তবু তিনি নিজের মেয়ের জন্য চুপচাপ একটা পুরো ব্যবস্থা করে দিয়েছিলেন। সে ডায়েরিকে বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। রমজান কাকা দরজায় এসেছিলেন, কিছু বলেননি, শুধু কাছে এসে বসেছিলেন, যেমন বাবা বসেন। সকালে কবিতা অনিরুদ্ধ মাথুরকে ডায়েরি দেখিয়েছিল। তিনিও ডায়েরির একটা একটা পাতা পড়েছিলেন। যখন শেষ হয়েছিল, তখন তার মুখে একটা দৃঢ়তা ছিল। এই ডায়েরি আদালতে সবচেয়ে বড় অস্ত্র হবে, আর মিনার সাক্ষ্য এটাকে আরও মজবুত করবে। আদালতের তারিখ এসে গিয়েছিল। দেহরাদুনের জেলা আদালতে সেই দিন এক আলাদা মাহল ছিল। বাইরে পর্যন্ত ভিড় ছিল। হরিবল্লভ প্রসাদ বর্মার নাম পুরো ঘাঁটিতে জানা ছিল। তাদের সম্পত্তির এই ঝগড়া লোকের মুখে ছিল। বিক্রম আর সুরেশ একদিকে বসেছিল, দামি কাপড়, দামি উকিল। তাদের উকিলের নাম ছিল গোপাল ত্রিপাঠী, যিনি বড় বড় মামলায় টাকার জোরে জিতে গিয়েছিলেন। অন্যদিকে কবিতা বসেছিল, সাদামাটা শাড়ি, শান্ত মুখ, আর পাশে অনিরুদ্ধ মাথুর। প্রথম দিন গোপাল ত্রিপাঠী নিজের পক্ষ রেখেছিলেন। মাননীয় ন্যায়াধীশ মহোদয়, কবিতা বর্মা মুম্বাইয়ে একটা ফেক তিজোরি বানিয়েছে, আর তাতে নকল কাগজপত্র রেখেছে। এসব একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। যে উইল সার্বজনীনভাবে পড়া হয়েছিল সেটাই আসল, আর তার অনুসারে কবিতাকে শুধু একটা ঘোড়া মিলেছে। আদালতে নীরবতা ছিল। তারপর অনিরুদ্ধ মাথুর উঠেছিলেন।
মাননীয় ন্যায়াধীশ মহোদয়, আমরা প্রমাণ করব যে তিজোরিতে পাওয়া কাগজপত্র পুরোপুরি আসল। এই কাগজপত্র শেঠ হরিবল্লভ প্রসাদ বর্মা নিজের হাতে তৈরি করিয়েছিলেন। আমরা এটাও প্রমাণ করব যে তার মৃত্যু শুধু অসুখ থেকে হয়নি, আর আমরা এটাও প্রমাণ করব যে এই মামলায় এমন একজন ব্যক্তি আছে যার এই পরিবারের সাথে কোনো রক্তের সম্পর্কই নেই। আদালতে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল। প্রিয়ার মুখ এক মুহূর্তের জন্য বদলে গিয়েছিল, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়েছিল। দ্বিতীয় দিন অনিরুদ্ধ মাথুর ডিএনএ বিশেষজ্ঞ ডাক্তার কমলেশ রাওকে সাক্ষী হিসাবে দেখেছিলেন। ডাক্তার রাও সেই রিপোর্ট আদালতে রেখেছিলেন, যেটা বিক্রমের পক্ষ থেকে পেশ করা হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল যে কবিতা হরিবল্লভজির সগী মেয়ে নয়। ডাক্তার রাও বলেছিলেন, এই রিপোর্ট বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভুল। এতে যে মার্কার ব্যবহার করা হয়েছে সেগুলো 10 বছরের পুরনো পদ্ধতির, যেটা এখন কোনো স্বীকৃত ল্যাবরেটরি ব্যবহার করে না। এই রিপোর্ট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আসেনি, এটা কোনো বেসরকারি ল্যাবরেটরি থেকে বানানো হয়েছে। গোপাল ত্রিপাঠী উঠেছিলেন, আমাদের আপত্তি আছে মাননীয়। ন্যায়াধীশ বলেছিলেন, আপত্তি খারিজ। ডাক্তার রাও এগিয়ে বলেছিলেন, ডাক্তার রাও বলেছিলেন, আমরা একটা নতুন ডিএনএ পরীক্ষা করিয়েছি হরিবল্লভজির সংরক্ষিত নমুনা থেকে আর কবিতা বর্মার নমুনা থেকে, যা প্রমাণ করে যে কবিতা হরিবল্লভজির কন্যা। এই রিপোর্ট এখানে। তিনি রিপোর্ট ন্যায়াধীশকে দিয়েছিলেন। ন্যায়াধীশ পড়েছিলেন, তার মুখে কোনো ভাব আসেনি। কবিতা বর্মা হরিবল্লভ প্রসাদ বর্মার সগী আর একমাত্র পূর্ণ উত্তরাধিকারী। এর আগে যে উইল পড়া হয়েছিল সেটা একটা আংশিক দস্তাবেজ ছিল, যেটা আসল ছবি লুকোনোর জন্য ব্যবহার করা হয়েছিল। ন্যায়াধীশ এগিয়ে বলেছিলেন, ধীরজ বর্মার বিরুদ্ধে হত্যার চেষ্টার তদন্তের আদেশ দেওয়া হচ্ছে। বিক্রম বর্মা আর সুরেশ বর্মার বিরুদ্ধে সম্পত্তি প্রতারণার তদন্তের আদেশ দেওয়া হচ্ছে। প্রিয়া বর্মার বিরুদ্ধে মিথ্যে দাবি আর আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে তদন্তের আদেশ দেওয়া হচ্ছে। কবিতা বসেছিল, না কেঁদেছিল না চিৎকার করেছিল। শুধু চোখ বন্ধ করে মনে মনে বাবাকে বলেছিল, আপনি যে রাস্তা বানিয়েছিলেন আমি সেই পথে চলে পার হয়ে গেছি বাবা। বাইরে আদালতের চত্বরও যখন সে বেরিয়েছিল তখন রমজান কাকা দাঁড়িয়েছিলেন। তার চোখে আঁসু ছিল আর ঠোঁটে একটা ক্লান্ত হাসি। শেঠজি জানতেন বিটিয়া কবিতা তাদের পা ছুঁয়েছিল, আর প্রথমবার সেই পুরো মামলায় তার চোখ থেকে খুশির আঁসু বয়ে গিয়েছিল। আদালতের ফয়সালা আসার পর দেহরাদুনের ঘাঁটিতে জন্য একটা নতুন হাওয়া বইছিল। যে লোকেরা কখনো কবিতাকে নিক্কম্মি বলত, যে প্রতিবেশীরা হাসত যখন তাকে ঘোড়া মিলেছিল, সেই লোকেরাই এখন তার প্রশংসা করছিল। কিন্তু কবিতার কাছে এর কোনো ফারাক পড়েনি। তাকে কখনো দুনিয়ার প্রশংসা চাইত না, তাকে শুধু নিজের বাবার সত্য সবার সামনে আনতে হয়েছিল, আর সেটা এসে গিয়েছিল। বিক্রমকে পুলিশ হেফাজতে নিয়েছিল। সম্পত্তি প্রতারণার মামলায় তার উপর মামলা চলছিল। সুরেশ পালানোর চেষ্টা করছিল, কিন্তু দিল্লি বিমানবন্দরে ধরা পড়ে গিয়েছিল। ধীরজের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা দায়ের হয়ে গিয়েছিল, আর সে জামিনের জন্য দরজায় দরজায় ঘুরছিল। আর প্রিয়া, সে আদালত থেকে বেরোতেই গায়েব হয়ে গিয়েছিল। পুলিশ তাকে খুঁজছিল। সেই পুরো পরিবার, যে কখনো ঘাটির শান ছিল, আজ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু কবিতা সেই ছিন্নভিন্নতা দেখে খুশি ছিল না। সে ক্লান্ত ছিল, ভিতর থেকে। যেদিন আদালতের ফয়সালা এসেছিল সেই রাতেই কবিতা ফার্ম হাউসে ফিরে এসেছিল। বাদলের কাছে গিয়েছিল, তার গলায় হাত রেখেছিল। বাদল চোখ বন্ধ করেছিল। তুমি আমাকে বাঁচিয়েছ বাদল, কবিতা বলেছিল। যদি তুমি না থাকতে তো বাবার রহস্য কখনো খুলত না। বাদল ধীরে নিজের মাথা নেড়েছিল, যেন বলছিল যে আমি তো শুধু একটা রাস্তা ছিলাম, চলতে তো তোমাকেই হয়েছিল। সেই রাতে কবিতা বাবার ডায়েরি আবার তুলে নিয়েছিল, এবার পুরো পড়ার জন্য। ডায়েরির প্রত্যেক পাতায় বাবার জীবন ছিল, তাদের সংগ্রাম ছিল, তাদের স্বপ্ন ছিল, তাদের চিন্তা ছিল। এক জায়গায় তিনি লিখেছিলেন, কবিতা আমার সবচেয়ে বড় শক্তি, তাকে জানা নেই, কিন্তু যখন সে ছোট ছিল আর অসুস্থ হয়ে পড়ত তখন আমি সারা রাত জেগে থাকতাম। তার হাসি আমার ওষুধ ছিল। আমি তাকে কখনো দুর্বল মনে করিনি, শুধু এতটুকু চেয়েছিলাম যে সে নিজেকে দুর্বল না ভাবে। কবিতা কেঁদেছিল, কিন্তু এবার কান্না হালকা ছিল, যেন একটা বোঝা নেমে যাচ্ছিল। আরেক পাতায় লেখা ছিল, আমি জানি যে আমার চলে যাওয়ার পর কবিতা একা পড়ে যাবে, তাই আমি বাদলকে তার জন্য রেখে গিয়েছি। বাদল শুধু ঘোড়া নয়, সে একটা চাবি, সেই দরজার চাবি যেটা আমি কবিতার জন্য বন্ধ করে রেখেছিলাম। যখন সেই দরজা খুলবে তখন তার জানা যাবে যে তার বাবা তাকে কখনো একা ছাড়েনি। কবিতা ডায়েরি বন্ধ করেছিল। সে জানালা থেকে বাইরে দেখেছিল, রাতের আকাশ পরিষ্কার ছিল, তারা চকচক করছিল। আপনি সত্যিই একা ছাড়েননি বাবা, সে ফিসফিস করেছিল।
পরের দিন থেকে কবিতার আসল কাজ শুরু হয়েছিল। অনিরুদ্ধ মাথুরের সাথে বসে সে পুরো সম্পত্তির হিসেব বুঝে নিয়েছিল। হরিবল্লভজি যে সম্পত্তি রেখে গিয়েছিলেন সেটা খুব বড় ছিল। মুম্বাইয়ের ব্যবসায়িক পরিসর, দিল্লির দোকান, দেহারাদুনের গোডাউন আর আরও অনেক জিনিস যা তিজোরির কাগজপত্রে লেখা ছিল। কিন্তু কবিতা সবার আগে একটা কাজ করেছিল, ফার্ম হাউস। যে জমিতে বাদল থাকত, যেটা বিক্রম বিক্রির প্রস্তুতি করছিল, সেই জমিকে কবিতা নিজের নামে দলিল করে নিয়েছিল। আর সেই দিনই সে একটা সিদ্ধান্ত নিয়েছিল, এই ফার্ম হাউস তার ঘর হবে। সে হাভেলিতে যাবে না, সে দামি অ্যাপার্টমেন্টে থাকবে না, সে এখানেই থাকবে, সেই মাটিতে যেখানে বাদল আছে, যেখানে রমজান কাকা আছে, যেখানে বাবার স্মৃতি আছে। রমজান কাকা যখন এটা শুনেছিলেন তখন তার চোখ ভরে এসেছিল। বিটিয়া, শেঠজির এটাই চাওয়া ছিল। আমি জানি কাকা। ধীরে ধীরে দিন কাটছিল। কবিতা ফার্ম হাউসকে সাজাতে শুরু করেছিল। পুরনো দেওয়াল নতুন হয়েছিল, বাগানে ফুল লাগানো হয়েছিল, বাদলের জন্য একটা নতুন বড় অস্তাবল বানানো হয়েছিল। আর সেই অস্তাবলের বাইরে কবিতা একটা ছোট তক্তি লাগিয়েছিল। তক্তিতে লেখা ছিল হরিবল্লভ প্রসাদ বর্মার স্মৃতিতে। 1 মাস পর মিনা এসেছিল। সে একা ছিল। ধীরজ তো জেলের পথে ছিল। মিনার কাছে না ঘর ছিল, না টাকা ছিল। সে কবিতার দরজায় এসে বলেছিল, ননদজি, আমাকে মাফ করে দাও। আমি আগেই বলে দিলে হয়তো অনেক কিছু বেঁচে যেত। কবিতা তাকে ভিতরে ডেকেছিল, চা খাইয়েছিল আর বলেছিল, ভাবি, যা হয়ে গেছে সেটা ভুলে যাও। তুমি সময় মতো সত্য বলেছ, এটাই যথেষ্ট। তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। যতদিন চাও এখানে থাকো। মিনার চোখ ভরে এসেছিল। সেই সময়ে অনিরুদ্ধ মাথুর একদিন এসেছিলেন আর বলেছিলেন, কবিতা, তোমার কাছে এখন অনেক কিছু আছে, সামনে কি ভেবেছ? কবিতা এক মুহূর্ত ভেবেছিল। বাবা নিজের জীবনে অনেক গরিব বাচ্চাদের পড়িয়েছিলেন, কাউকে না বলে। আমি তাদের ডায়েরিতে পড়েছি। আমি চাই যে তাদের নামে একটা ছোট স্কুল খোলা হোক, দুনঘাটির সেই বাচ্চাদের জন্য যারা পড়তে চায় কিন্তু তাদের টাকা নেই। অনিরুদ্ধ মাথুর হেসে বলেছিলেন, হরিবল্লভজি সঠিক মেয়ে বেছে নিয়েছিলেন। স্কুল বানানো হয়েছিল, তার নাম রাখা হয়েছিল হরিবল্লভ বিদ্যানিকেতন। কবিতা উদ্বোধনের দিন একটা ছোট কথা বলেছিল, আমার বাবা আমাকে একটা ঘোড়া দিয়েছিলেন। সবাই ভেবেছিল যে এটা অপমান, কিন্তু সেই ঘোড়া আমাকে সেই সব দিয়েছিল যা হয়তো কোটি কোটি টাকাও দিতে পারত না। আমার বাবার সত্য, তাদের বিশ্বাস, আর এই বিশ্বাস যে এক মেয়ে যদি হার না মানে তো দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারে না। তালি বেজেছিল, আর সেই ভিড়ে সবচেয়ে পিছনে দাঁড়ানো এক বুড়ো মানুষের চোখ থেকে আশু বয়ে যাচ্ছিল। তিনি হরিবল্লভজির ছোটবেলার বন্ধু ছিলেন। তিনি হাত জোড় করে আকাশের দিকে দেখেছিলেন, যেন বলছিলেন, দেখো বন্ধু, তোমার মেয়ে করে দেখিয়েছে। সেই সন্ধ্যায় কবিতা বাদলের কাছে গিয়েছিল। কবিতা তার গলায় হাত রেখে একটা লম্বা শ্বাস নিয়েছিল। দুজনেই খুব সন্তুষ্টি অনুভব করছিল। জীবনে অনেক কিছু ভেঙেছিল, কিন্তু যা বানানো হয়েছিল সেটা আরও মজবুত ছিল। সে আকাশের দিকে দেখে মনে বলেছিল, বাবা, আপনি বলেছিলেন যে বাদল আমাকে সেই রাস্তা দেখাবে যেটা আর কেউ দেখতে পাবে না। আপনি সত্যি বলেছিলেন। সেই রাস্তায় অনেক কাঁটা ছিল, অনেক অন্ধকার ছিল, কিন্তু সেই রাস্তার শেষে যে আলো মিলেছিল সেটা আমার নিজের ছিল। আর এখন এই আলো আমি নিভতে দেব না। দুনঘাটির সেই সন্ধ্যায় এক মেয়ে আর এক ঘোড়া দাঁড়িয়েছিল, আর তাদের পিছনে একটা নতুন জীবন ছিল যা ভয় থেকে নয়, সাহস থেকে শুরু হয়েছিল। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, যদি কবিতার সাহস তোমাদের কিছু ভাবতে বাধ্য করেছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর বেল আইকন চাপো, যাতে আমাদের গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছে। এরকমই হৃদয় ছোঁয়া গল্প আর জীবনের নতুন শিক্ষা নিয়ে আমরা আসতে থাকব। কমেন্টে তোমাদের শহরের নাম অবশ্যই লিখো, যাতে আমাদের জানা যায় যে তোমরা আমাদের গল্প কোথা থেকে দেখছ। এই সফরে আমাদের সাথে থেকো, কারণ প্রত্যেক সফর কিছু না কিছু শেখায়। ধন্যবাদ।